শিবির এবং ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম এবং ঢাকার শাহবাগে সংঘর্ষ, সব মিলিয়ে যখন উত্তেজনা চলছে তখন সেই উত্তেজনার মধ্যে প্রবেশ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অর্থাৎ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ঢুকে পড়া এবং সালাউদ্দিন আম্মারের সঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবের এক ধরনের স্নায়ুযুদ্ধ চলা, পোস্ট পাল্টা পোস্ট নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা, এগুলো যখন চলছিল ঠিক তখন আমরা দেখলাম গতকালকে সালাউদ্দিন আম্মারের মাও ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টটা দিয়ে সম্ভবত তিনি তার ছেলের একটা গোমর ফাঁস করে দিয়েছেন, মানে নিজের অজান্তে। কারণ একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখছিলাম যে সালাউদ্দিন আম্মার বলার চেষ্টা করেছিলেন যে তিনি জামাত শিবিরের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, কিন্তু তার মা যে ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন কথা বলতে গিয়ে এটাও বলে ফেলেছেন যে তার স্বামী জামাতের রাজনীতি করেন এবং তার পরিবার যে জামাতের পরিবার, এটা মানে মোটামুটি স্পষ্ট করেছেন তিনি। তার মানে তার সন্তান জামাত না হয়ে নিশ্চয় তার মানে আওয়ামী লীগ হওয়ার কথা নয়, জামাত শিবির না করে অন্য দল করার কথা নয়। কিন্তু আমরা 5 আগস্টের পরে এই সালাউদ্দিন আম্মারের উত্থান যখন আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ, এমনকি রাকসুর যে নির্বাচন হলো সেই নির্বাচনেও শিবিরের মানে প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্যানেলে তাকে নির্বাচন করতে দেখা গেছে। অনেকে মানে ওই সময় বলছিলেন যে এর শিবিরেরই বি টিম, কিন্তু শিবিরের বিপক্ষে তাহলে নির্বাচন করলেন কেন? নির্বাচন করতে চাওয়াটা একটা টেকনিক কিনা? সরাসরি শিবিরে নির্বাচন করলে তার সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোট ছিল সেই ভোটগুলো না পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে শিবিরের সঙ্গে একটা ব্যাকডোরে সমঝোতা হয়ে সেই মানে পদটা শিবির তাকে ছেড়ে দিয়েছে, এরকম আলোচনাও অনেকে করেছেন। পুরনো প্রসঙ্গ বাদ দিয়ে সাম্প্রতিক প্রসঙ্গে আসি। মূলত শাহবাগে ছাত্রদল শিবির মানে ডাকসু নেতাদের যে সংঘর্ষ ঘটল এবং ডাকসু নেতা জুবায়ের এবং মোসাদ্দেরকে ছাত্রদল মানে পেটান দিল, সেই ঘটনার পরে সালাউদ্দিন আম্মারের ফেসবুক পোস্ট এবং ছাত্রদলকে গালাগালি, মানে শুয়োরের বাচ্চা টাচ্চা বলা, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে ছাত্রদলের সভাপতি বেজায় ক্ষেপেছিলেন। সেই খ্যাপার রিয়াকশান, পাল্টা রিয়াকশান এগুলো চলছে। এর মাঝে গতকালকে তার মা ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন তার ছেলেকে তিনি দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন, আবু সাইদের মৃত্যুর পরেই সেটা তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি ছাত্রদলের সভাপতির কাছে প্রশ্ন করেছেন, আমাকে মারবেন, আমার অসুস্থ স্বামীকে মারবেন, এই ধরনের কথা বলেছেন। কারণ ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আম্মারের ওই গালাগালির পরে এরকম পোস্ট দিয়েছিলেন যে ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নেই, তোমার বাড়িতে যেখানে তোমার বাবা মা থাকে সেখানেও ছাত্রদলের হাজার হাজার লাখ লাখ কর্মী আছে, সারা দেশে রয়েছে। এই কথার মিনিং একটাই দাঁড়ায় যে সালাউদ্দিন আম্মার যে ধরনের বক্তব্য দিয়েছেন, যে ধরনের গালাগালি করেছেন, তাতে করে ছাত্রদল তার উপরে প্রচণ্ড ক্ষেপে আছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় রিয়াকশান হতে পারে। এটা এই ফেসবুক পোস্টটা যদিও কাম্য নয়। হ্যাঁ, আপনি মানে একটা কথা সত্য যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এটা যেমন সত্য, তেমনি আপনি যদি মনে করেন যে সালাউদ্দিন আম্মার ভুল কাজ করেছে, মানে কি বলবো অশোভন কাজ করেছে ছাত্রদলকে গালাগালি করে, তাহলে তার পথ আপনি কেন অনুসরণ করবেন? কারণ ওই মানে এই কবিতাও লিখে গেছে, যদি আপনি মনে করেন যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? কবির যদি এই বাণীতেও আপনি মনোযোগ দিতেন তাহলে তো আক্রমণের পাল্টা আক্রমণ এভাবে না করলেও পারতেন। সেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো আর অতটা সৌন্দর্যমণ্ডিত নয়। যেমনটা আমরা পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সালাউদ্দিন আম্মারের একটা ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্টে
তিনি মানে তারেক রহমানকে পাকিস্তানি কিংবা তারেক রহমানের জন্ম পাকিস্তানে এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা ওই মোসাদ্দেক ডাকসুর দেয়ালে গুপ্ত লেখার পরে গণমাধ্যমে দিয়েছিলেন, চরম গালাগালি করেছিলেন, তোর বাপের বাড়ি পাকিস্তান, তোর বাপকে আগে অ্যারেস্ট কর, তোর বাপকে পাকিস্তানে চলে যেতে বল, এরকম অশ্লীল নোংরা কথাবার্তা বলেছিলেন। এবং সেই বক্তব্যের পরেই আমরা দেখলাম যে সালাউদ্দিন আম্মারের এই পোস্ট ভাইরাল হলো, যেখানে তিনি তারেক রহমানকে পাকিস্তানি হিসেবে বর্ণনা করছেন এবং জামাতের আমিরকে বাংলাদেশি হিসেবে বর্ণনা করার চেষ্টা করছেন। চলুন একটু তাহলে তার পোস্টটাকে নিয়েই আমরা সামনে এগোনোর চেষ্টা করি, যে তারেক রহমান কি পাকিস্তানি এবং জামাতের আমির কি বাংলাদেশি, যে তত্ত্ব তিনি দেওয়ার চেষ্টা করছেন সেই তত্ত্বটা সঠিক নাকি ভুল, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের তারেক রহমান এবং ডাক্তার শফিককে নিয়ে ফেসবুক পোস্টের কথা, যেখানে তিনি দাবি করছেন যে তারেক রহমান তার মানে জন্ম পাকিস্তানে আর ডাক্তার শফিকের জন্ম হচ্ছে বাংলাদেশে। এই বক্তব্য তিনি দিয়েছেন। তার ফেসবুক পোস্টটা পুরোটা আগে দেখে নিন। এখানে তিনি লিখছেন, তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1968 সাল, জন্মস্থান করাচি, পাকিস্তান। ডাক্তার শফিকুর রহমানের জন্ম 31 অক্টোবর 1958, অর্থাৎ 10 বছরের বড় ডাক্তার শফিক তার থেকে। জন্মস্থান সিলেট, বাংলাদেশ। তাও শফিক সাহেব পাকিস্তানি আর তারেক রহমান বাংলাদেশি। এই দেশে না থাকলে কত কি যে মিস করতাম। আমি তারেক সাহেবকে পাকিস্তানি বলতে চাচ্ছি না, আবার কথায় কথায় মুরব্বিরে যে পাকিস্তানে পাঠান, এজন্য মনে করাইয়া দিতে চাইতেছি যে মুরব্বি বাংলাদেশে। তিনি ডাক্তার শফিকের নাম বলছেন না, তিনি মুরব্বি বলছেন, অর্থাৎ তার দলের মুরব্বি তিনি। খুবই স্বাভাবিক এই সম্মানটা দেখানোটা, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে। তারেক রহমানের ব্যাপারে তিনি বলছেন যে আমি তবুও তারেক রহমানকে পাকিস্তানি বলতে চাচ্ছি না, শুধু মনে করায় দিতে চাচ্ছি ডাক্তার শফিক তিনি বাংলাদেশে। এখন সেই পোস্টটা আবার বিভিন্নভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে তারেক রহমান এবং ডাক্তার শফিকের জন্মের দুইটা আলাদা ফটোকার্ড দিয়ে আরেকটা পোস্ট, সেটা দেখে নিন, আরেকটা ভার্সন। সেখানে আমরা দেখছি যে তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1968, জন্মস্থান করাচি, পাকিস্তান। ডাক্তার শফিকুর রহমানের জন্ম 31 অক্টোবর 1958, জন্মস্থান সিলেট, বাংলাদেশ। নিচে উইকিপিডিয়ার দুটা স্ক্রিনশট তারা দিয়েছেন, যে কুলাউড়াতে বাড়ি ডাক্তার শফিকের, বয়স 67 বছর, এবং তারেক রহমানের মানে বাড়ির না স্ত্রীর নাম, দাম্পত্য সঙ্গী এগুলো দেয়া আছে। যাই হোক, তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1968, এটা মানে আমরা উইকিপিডিয়া ঘেটেও দেখেছি। এখন উইকিপিডিয়াতে ভিন্ন তথ্য রয়েছে। উইকিপিডিয়াতে যে তথ্য রয়েছে সেই তথ্যটা আপনারা একটু, আমরা উইকিপিডিয়ার ডিটেলে যে তথ্য পেয়েছি সেখানে লেখা বর্ন, তার পার্সোনাল ডিটেলসে লেখা বর্ন 20 নভেম্বর 1968, এজ 57, ঢাকা, মানে ঢাকাকে আগে যেভাবে যে বানানে লেখা হতো DACCA, ঢাকা, ইস্ট পাকিস্তান, পাকিস্তান, নাও ঢাকা, বাংলাদেশ, বর্তমান নাম এবং বাংলাদেশ। অর্থাৎ উইকিপিডিয়াতে যে তথ্য তারেক রহমান সম্পর্কে আপডেট তথ্য রয়েছে সেখানে বলা হয়েছে তারেক রহমানের জন্ম 1968 সালের 20 নভেম্বর, ঢাকা। 68 সালে যেহেতু ঢাকা পাকিস্তান ছিল, সেহেতু সেই পাকিস্তানে তার পাকিস্তানে জন্ম, এবং সেটা মানে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আমরা যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। এখন তর্কের ছলে ধরে নিলাম যে তার এই উইকিপিডিয়ার তথ্য ভুল। তাহলে কি দাঁড়ায়? তাহলে যেটা দাঁড়ায়, তার আগে পাকিস্তান প্রীতি, মানে সালাউদ্দিন আম্বার কিংবা তাদের পাকিস্তান প্রীতির একটা উদাহরণ আপনাদেরকে দিই। সালাউদ্দিন আম্বারের আরেকটা পোস্ট দেখেন, তিনি নিজেই ওই পোস্টটা নিজে শেয়ার করেছেন, তার হয়তো আরেকটা আইডির পোস্ট তিনি শেয়ার করেছেন। সেখানে 6 অক্টোবর 2019 সালে তিনি পোস্ট দিয়েছিলেন, পাকিস্তানকে তালাক দিয়ে ভারতের সাথে পরকীয়া করা দেশ কিভাবে স্বাধীন হয়।
আপনি চিন্তা করছেন এই পোস্টের মিনিংটা? পাকিস্তানকে তালাক দিয়ে ভারতের সাথে পরকীয়া করা দেশ কিভাবে স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। সেটাও না হয় তুলতে পারেন। এবার আসা যাক তারেক রহমান এবং ডাক্তার শফিকের জন্ম নিয়ে তিনি যে কথা বলছেন, যে ডাক্তার শফিকের জন্ম সিলেটে, যেটা বাংলাদেশ, এবং তারেক রহমানের জন্ম করাচিতে, যেটা পাকিস্তান। আমি তর্কের খাতিরে করাচিই ধরে নিলাম যে তারেক রহমানের জন্ম 1968 সালের 20 নভেম্বর, করাচিতে জন্ম। কত সাল? 1968। 1968 করাচিতে জন্ম হোক কিংবা ঢাকাতে জন্ম হোক, সেটা পাকিস্তানেই জন্ম তার। অর্থাৎ মানে সেই সময় বাংলাদেশ হয়নি, সেই সময় পাকিস্তান ছিল। যেহেতু 71-এ বাংলাদেশের জন্ম, তার আগে পর্যন্ত যত ঘটনা, 47-এর পর থেকে 71 পর্যন্ত পুরো হিস্ট্রি, এই অঞ্চলের হিস্ট্রি, আমাদের হিস্ট্রি, সেটা পাকিস্তান হিসেবেই কাউন্ট হবে। এখন তাহলে 68 সালটা যদি পাকিস্তান হয়, তাহলে তারও 10 বছর আগে 58 সালটা বাংলাদেশ হলো কি করে? আর 58 সালে সিলেট কি বাংলাদেশ ছিল? 58 সালে বাংলাদেশের কি জন্ম হয়েছিল? হয়নি। এই যে টেকনিক্যাল ভুল, এবং এই টেকনিক্যাল ভুলকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এবং রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে একজনকে সাধু সন্ন্যাসী হিসেবে উপস্থাপন করা, সেটাতে কোনো অপরাধ নেই। একজনকে আপনি সর্বোচ্চ সম্মান দিতেই পারেন, কিন্তু একজনকে সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তাকে পাকিস্তানি হিসেবে আখ্যা দেয়া, এবং আপনার মানে যারা বন্ধুবান্ধব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নেতা বলছিলাম যে মোসাদ্দেক, যে নগ্নভাবে এই কথাগুলো বলেছেন, সেই সুরে, একই সুরে কথা বলা, এই যে সুর মিলে যাওয়া, এবং এই সুর মিলে যাওয়া, এই ব্যাপারগুলো কি রাজনৈতিকভাবে শোভন? আমরা কি এটাকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে ধরে নিতে পারি? এটাই কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? নতুন রাজনৈতিক বন্দোবস্তে তো শিষ্টাচার থাকার কথা। শিষ্টাচার যদি বিএনপির না থাকে, ছাত্রদলের না থাকে, তবুও আপনাদের থাকার কথা, যারা আপনারা জুলাই যোদ্ধা কিংবা বিপ্লবী হিসেবে নিজেদেরকে দাবি করেন। আপনি বলছেন যে মানে পাকিস্তানকে তালাক দিয়ে ভারতের সঙ্গে পরকীয়া করা দেশ কিভাবে স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা নিয়েই প্রশ্ন করছেন। সেটাও না হলে আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি করছেন, কিন্তু 71 সালে যে দেশের জন্ম, সেই দেশের জন্মের আগে পর্যন্ত যে দেশটা পাকিস্তানি ছিল, সেই পাকিস্তান থাকা অবস্থায় সেই পাকিস্তানে দুইজনের জন্ম নিয়ে আলাদাভাবে এইরকম ন্যারেটিভ তৈরি করে প্রমাণ করার চেষ্টা করা যে সিলেট তখন বাংলাদেশ ছিল আর করাচি তখন পাকিস্তান ছিল, এটা বোধহয় মেধাবীদের কাজ হওয়ার কথা নয়। মেধাবীদের কাজ লেখাপড়া যেমন করা, তেমনি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, যেন দেশটা এগিয়ে যেতে পারে। এই কারণেই আমাদের আহ্বান থাকবে, এই বিভেদ বিচ্ছেদ, একজনকে বড় করতে গিয়ে আর একজনকে ছোট করা, ঠিক যেমনি ছাত্রদলের সভাপতি আপনাকে নিয়ে যে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা মানে হুমকির সুরে যে পোস্টটা দিয়েছেন, সেই পোস্টটাকেও আমরা যেভাবে সমর্থন করতে পারি না, তেমনি আপনার ছাত্রদলকে ওই নগ্ন ভাষায় গালাগালি করা, এবং এই যে প্রধানমন্ত্রী এবং জামাতের আমিরকে তুলনামূলক চিত্র করে প্রধানমন্ত্রীকে এভাবে পাকিস্তানি হিসেবে উপস্থাপন করার এই চেষ্টাটা শুভ চেষ্টা নয়। আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে জাতির অনেক কিছু প্রত্যাশা রয়েছে, অনেক কিছু প্রাপ্তি রয়েছে, সেগুলোর দিকে মনোযোগ দিলে, এই ঠুনকো বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারলে, এবং মানে ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে আবার অন্য জায়গায় গিয়ে লুঙ্গি ডান্স এই গানের সঙ্গে নৃত্য না করলেই আমার মনে হয় যে স্ববিরোধিতাগুলো কিংবা দ্বিচারিতাগুলো প্রকাশিত হবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।